নমস্কার। অভয়া মৃত্যু রহস্যের উন্মোচনের প্রথম পর্ব আপনারা গতকাল শুনেছেন। আজকে দ্বিতীয় পর্ব। একসঙ্গে এই কাহিনী বললে আপনাদেরও অসুবিধা হবে, আমার মাথাটাও গুলিয়ে যাবে। সেই জন্য আমি ধীরে ধীরে সিঁড়িভাঙা অঙ্কের মতো করে নিজেও বোঝার চেষ্টা করছি এবং তার মধ্যে দিয়ে আপনাদেরও বোঝানোর চেষ্টা করছি যে গ্রে এরিয়াগুলো এসেনশিয়ালি এই ইনভেস্টিগেশন অ্যান্ড কভার আপ দুটোতেই কোথায় কোথায় এরা পিন পয়েন্ট করতে পেরেছেন, অর্থাৎ আমার দুই অতিথি ডক্টর প্রবাল চৌধুরী এবং দেবাশিস সেনগুপ্ত। আমরা অর্ক সেনকে নিয়ে আলোচনা করেছি। এবার আরেক দ্বিতীয় চরিত্র, তার নাম গোলাম তাকে নিয়ে আজম। একটা আলোচনা হয়েছে সামান্য, কিন্তু এইটা আলোচনা হয়নি যে তার একটা মোবাইলে 5 জন একটা ডিনার টেবিলে কি করে জ্যাভলিন থ্রো দেখতে পারে। এটা তো আমার কাছে একটা, আমি ইতিহাস পড়েছি, কিন্তু একটা প্রযুক্তি মানে পক্ষে, তার মানে কি ওই মোবাইলটা ওরা কোথাও রেখে তারপরে দেখছিল নাকি বোঝার উপায় নেই, কি করছে কেউ জিজ্ঞাসাও করে, কেউ জিজ্ঞাসাও করেনি আর কি। আর ওর অভয়ের মা বাবা বলেছেন ওর খেলাতে ত্রিকুলে কোনো ইন্টারেস্ট ছিল না। আর জ্যাভলিন থ্রো তো মানে মানে সাংঘাতিক রকম স্পোর্টস পার্সন না হলে পরে তার ইন্টারেস্ট থাকার কথা। হ্যাঁ, ন্যাচারালি এটা একটা অলিম্পিক ইভেন্ট। হ্যাঁ, তো কিন্তু এই কথাটা তো বাকিদের কথা ইয়েতে করবোরেশন এসছে। হ্যাঁ হ্যাঁ, মানে সবাই বলেছে আমরা বসে বসে জ্যাভলিন থ্রো দেখেছি রাত 1টা পর্যন্ত, 1টা 20 পর্যন্ত অ্যাকচুয়ালি। সবাই বলতে 2 জন মাত্র কোর্টে তারা ডিপোজিশন দিয়েছে, আর বাকিদের স্টেটমেন্টটাই একই কথা আছে। হ্যাঁ, এখন সেই স্টেটমেন্ট তো সাইন করা স্টেটমেন্ট না, কাজে তারা সিবিআই কে কি বলেছে সেটা আমরা জানি। ওকে, তাহলে এর মধ্যে একটা মিসিং লিঙ্ক যে চরিত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে ভদ্রলোকের স্লিপ স্টাডি করা হয়েছে, তার নাম হচ্ছে সায়ন দাস। না না না, স্লিপ স্টাডি করা হয়েছে তার মায়ের। কিন্তু সেই মায়ের সঙ্গে ছেলে এসেছিল ন্যাচারালি। হ্যাঁ, তো তার বয়ানে সে কি বলেছিল এক্স্যাক্টলি, যে তার মা মিঠু দাসকে ডক্টর অর্ক সেন রাত 12:30টায় এসে স্লিপ স্টাডি শেষ করে ছুটি দিয়ে দেন। রাইট, এবং সে নিশ্চয়ই ডক্টর নিশ্চয়ই তখন তার ডিনার সেরে এসেই সেটা করেছে। ওকে, সেকেন্ড বলেছে যে অর্ক সেনের সাক্ষ্যে বলা সময়ের থেকে এটা 45 মিনিট আগে। রাইট। 3, অভয়ার মা যে বলেছিলেন 11:15টার মধ্যে খাবার এসে গেছিল আর তার পরপরই খাওয়া দাওয়ার পরিকল্পনা ছিল, সায়ন দাসের কথার সঙ্গে তা হুবহু মিলে যাচ্ছে। রাইট। 4, এই কথা সত্যি হলে অভয়া রাত 2:30টার আগে অনিবার্যভাবে খুন হয়েছিল, তাই তো? সো এই ভদ্রলোক ইজ এ ভেরি ক্রিটিক্যাল লিঙ্ক, সায়ন দাস। তার মাও, আমি বলবো তার মাও তো সবকিছু দেখেছেন। এমন হতে পারে যে তার মা একটু আচ্ছন্ন অবস্থায় থাকতে পারেন, স্লিপ স্টাডি তো গায়ে গুচ্ছেন, সব তার ফার লাগিয়ে করে। কিন্তু তিনি কখন বেরিয়েছেন ঢুকেছেন সে কথা তিনি ইন্টারভিউতে বলেছেন। ওকে, একে কি জিজ্ঞেস করা হয়েছিল? জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু কোর্টে প্রডিউস করা হয়নি। সায়ন দাসকেও না, তার মাকেও না, এবং এদের কোনো স্টেটমেন্ট আমরা কোর্ট ডকুমেন্টে পাইনি। ও, তার মানে সময়ের যে তারতম্যটা এমনি সাদা চোখে উঠে আসছে, সেটা সমাধান করতে গেলে এই সায়ন দাস হ্যাপেন্স টু বি মোস্ট অথরিটেটিভ পারসন, যে ডাক্তারও নয়, যে তার কোনো কায়েমি স্বার্থ নেই, আর মাকে নিয়ে এসে মিথ্যে কথা বলবে না, কিন্তু তাকে ডিফেন্স কাউন্সিল কোর্টে আনেনি। এখানে আমি ওর সম্পর্কে আরেকটা কথা একটু বলে নিই। ও যেটা বলেছে এটা তো গেল হচ্ছে কখন ওরা বেরিয়ে যাচ্ছে এবং কখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিল সেটা নিয়ে আমরা কথা বলছি। ও বলেছে তারপর আমি মাকে ওয়ার্ডে দিয়ে নিচে চলে আসি। সকাল 7:30 8টার সময় মায়ের জন্য চা নিয়ে আমি যখন উঠছি তখনই উঠতে উঠতে শুনছি যে একজন ডাক্তার দিদি নাকি সুইসাইড করেছে। তা 7:30 8টার সময় যদি সে এটা শোনে, বলে তারপরে আমি মাকে ফোন করলাম যে তুমি কিছু শুনেছো? মা বলল না, আমি তো ওয়ার্ডের ভেতরে রয়েছি, আমি তো কিছু শুনিনি। তারপরে একটু বাদে জানলাম যে মা শুনেছে। তারপরে আমি ওপরে গেলাম, গিয়ে দেখলাম যে তখন ভিড়ভাট্টা হয়ে গেছে। 7:30 8টার সময় ভিড়ভাট্টা হয়ে গেছে, এসব গল্প শুনতে পাচ্ছে। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী বডি নাকি 9:30টার সময় ডিসকভার হয়েছে। ওকে, তাহলে মানে এই যে 7টা 7:30টায় ও শুনলো, 7:30 8টা, তো ওই ইয়ে কি বলে, এই চেস্ট মেডিসিনের ওয়ার্ডটা কি ওই একই ফ্লোরে? হ্যাঁ, মানে মানে
পুরো চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টটাই থার্ড ফ্লোরে, আর এই যেখানে স্লিপ স্টাডি বলুন বা সেমিনার রুম বলুন সেগুলো হচ্ছে ওই থার্ড ফ্লোরে সেন্ট্রাল লোকেটেড জায়গায়, ওকে, আর ওয়ার্ড গুলো সাইডে। এগুলো একটা মানে কন্টিগুয়াস টু ইচ আদার। কন্টিগুয়াস। তো এরপরে যদি আমরা ওই সাপারেশন অফ ইয়েতে বলি, এই স্লিপ স্টাডি রুমটাকেই প্রথম টার্গেট করা হলো ফর ডেমোলিশন। এবং আপনারা প্রথম পর্বে বলেছিলেন যে এই রুমটার একটা যেহেতু এখানে স্লিপ স্টাডি হয়, অতএব একটা সাউন্ড প্রুফ একটা ব্যবস্থা ছিল, ওয়াল খুব পুরু। অন্য সব ঘরগুলো তো ওয়াল মানে পাতলা ওয়াল আচ্ছা, যদি ঘটনা সেমিনার রুমেই ঘটে থাকে, as per police, as per deposition of these, what was the necessity of demolishing this? কোনো কারণ নেই না, নিশ্চয়ই কারণ আছে, মানে খুব সুপরিকল্পিত কারণ আছে। এই ডিমলিশন অর্ডারটা কে দিয়েছিল? ডিমলিশন অর্ডারটা প্রিন্সিপাল দিয়েছিলেন, কিন্তু সেটা এক্সিকিউশন ডেফিনেটলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট পারমিট না করলে সেটা হতো। এবং এখানে ডিমলিশন অর্ডার যা ছিল আর যা ডিমলিশন হয়েছে সেখানে একটা প্রশ্ন আছে, একটু বলুন, জেরে কাজ বল না, জেরে কাজ থেকে না। ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্ণব দত্ত চৌধুরী তার সিবিআই কে দেওয়া স্টেটমেন্টে যেটা লেখা আছে, আমি সেখান থেকে বলছি যে এই ডিমলিশনটার কথা উনি বলেছেন যে এটা ওই গোটা এলাকাটা যেটাকে আরসিইউ বলা হয়, রেসপিরেটরি কেয়ার ইউনিট, সেইটা এবং সংলগ্ন টয়লেট সব মিলিয়ে একটা বড় রকমের রিমডেলিং করার কথা হচ্ছিল। এবং সেটা শুরু হয়েছিল ওর অনুমতি নিয়েই হয়েছিল। সেইটার কাজ যখন শুরু হয় তখন উনি বলেছিলেন যে 12 তারিখে কাজ শুরু হয়েছে। তো 10-11 তারিখ থেকে শুরু। হ্যাঁ, এবং 13 তারিখে যখন ওই ন্যাশনাল কমিশন অফ উইমেন সেখান থেকে যখন লোকজন আসে, তারা নাকি খবর দেন যে এখানে ডিমলিশন হচ্ছে। তার আগে উনি নাকি জানতেন না যে ডিমলিশন পাশেই তার অফিস যেখানে সেখানে হচ্ছে। এবং পরবর্তীকালে যখন সিএফএসএল এর সায়েন্টিস্টরা সেখানে গেছেন, তারা ওখানে ছবি তুলেছেন এবং বর্ণনা দিয়েছেন যে এইখানে যেভাবে ভাঙচুর হয়েছে এটা অত্যন্ত আনপ্রফেশনালি ভাঙচুর করা হয়েছে। লাইভ ওয়্যার ঝুলছে, সেটা আপনি ছবিতেও দেখতে পাবেন ওদের তোলা। দেখেছিলাম সেই ছবি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো লাইভ ওয়্যার যেগুলো আপনি দেখছেন আর ওরকম ভাবে কোনো ভাঙার কথা না, মানে ইলেকট্রিক কানেকশনগুলো কেটে দেওয়ার কথা। সেখান থেকে শুরু করে যা ভাঙা হচ্ছে বিশ্রীভাবে ভাঙা হয়েছে। এবং সেই ভাঙাটা নাকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট জানতেন না। যেই খবর পেয়েছে অনেকটা বাবরি মসজিদ ভাঙার মতো করে। হ্যাঁ হ্যাঁ, যেই এবং এইটা যে ওখানে রেনোভেশন হবে সারা ডিপার্টমেন্টের সমস্ত লোক নাকি সেটাতে কনসেন্ট দিয়েছে, মানে ডাক্তাররা। কিন্তু রেনোভেশন হবে এক জিনিস, আর ওই দিনই ডিমলিশন হবে সেটা আরেক জিনিস। এক্স্যাক্টলি। সো আমাদের কমন সেন্স কি বলে যে ওই রকম একটা জায়গা হুইচ ইজ পার্ট অফ দ্য ক্রাইম সিন, সেখানে তো জায়গাটা পুলিশ এসে ব্লক করে দেবে প্রথম। আর ডিমলিশন যদি আদৌ করতে হয় তাহলে এভরিথিং গেটস পোস্টপন্ড ইন বেঙ্গল। আর এইটাই ঠিক 10 তারিখে করতে হবে। ওখানে সমস্ত ফ্লোরেরই টয়লেট গুলো রেনোভেট করার কথা হয়েছিল, আর শুরু হলো 3rd ফ্লোর থেকে। সেটাও একটা পিকিউলিয়ার। এখানে আরেকটা ব্যাপার আছে, এইখানে দুটো জিনিসকে জড়ানো হয়েছে। একটা হচ্ছে যে এই আরসিইউ সংক্রান্ত জায়গাটাকে, সংলগ্ন জায়গাটাকে রেনোভেট করা, সেটা হচ্ছে একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে যে ডাক্তারি ছাত্ররা প্রতিবাদ করেছে যে তাদের বিশ্রাম করার জায়গা নেই, টয়লেট ভালো নেই, সেটাকে ঠিক করে দিতে হবে। তার রেসপন্সে একটা কাজ। এই দুটো রেসপন্সে বিডিদের রেস্টিং রুমটাকে ভেঙে দাও। না, এই দুটো জিনিস, তার মধ্যে এই যে দ্বিতীয়টা, তার জন্য গোটা বিল্ডিং এর মধ্যে নানান জায়গায় নানান কাজ হতে পারে। কিন্তু অর্ণব দত্ত চৌধুরী যেটা বলেছেন সেটা কিন্তু শুধু ওই ফ্লোরের ব্যাপার, ওই আরসিইউ সংলগ্ন এলাকাটাকে রিমডেলিং করা, রেনোভেট করা। এই যে এখানেও ঠিক একটা ভাষায় কথা বলা হচ্ছে, দুরকম এক্সকিউজ দেখা যাচ্ছে। কিরকম, কোন দুটো, মানে কোথায় কন্ট্রাডিক্টরি? একটা হচ্ছে যে অর্ণব দত্ত চৌধুরী বলছেন প্ল্যানিং ওয়াজ দেয়ার but he was not aware that demolition was taking place on that day. এই তো বলেছেন। হ্যাঁ, until the people in the women's commission reported. হ্যাঁ, এবং সেটার তাহলে কি উনি তারপরে আর নিজের ডিপার্টমেন্টে ওঠেননি? সেটা তো বটে, কিন্তু সেটা তো হওয়ার কথা না, মানে তো এত মানে সাংঘাতিক রেভেলেশন। হ্যাঁ, এবং এরা তো খুব শুনুন, মানে আমি ওইখানে একটা খুন হয়েছে, আমি হেড অফ দি ডিপার্টমেন্ট, আমি কি করে অ্যালাউ করছি ওখানে একটা ডিমলিশন? এক্স্যাক্টলি, দ্যাটস ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ,
তো এনাকেও স্বাক্ষর ডাকা হয়, সাক্ষ্য দিতে ডাকা হয়। নো ডিফেন্স কাউন্সিল, ওকে, বুঝতে পেরে গেছি। তাহলে কেউ জানতে পারলো না, ডিমলিশন শুরু হয়ে গেল, তাই তো? হ্যাঁ। তো ওই আর কি, মানে ওই যে একটা কোথায় আছে না, বঙ্কিমের লেখায়, যে অপরাধী জানিতে পারল না তার অপরাধ কি, সাজা হইয়া গেল। এটা অলমোস্ট সেরকমই একটা অন্য সিমিলার context-এ। ব্যাপার। হ্যাঁ, তার মানে দেখুন এই আলোচনার কনটেক্সটে যেটা উঠে আসছে, এবং যার সঙ্গে আপনাদের আর্লিয়ার এনকোয়ারি উইথ ওই যে ধনঞ্জয়ের ক্ষেত্রে একটা আনক্যানি রিজেম্বলেন্স আছে, which is that they found a scapegoat in Sanjay just as they found a scapegoat in ধনঞ্জয়। Exactly. এবং দুজনেই একটা সমাজের এমন একটা শ্রেণী থেকে আসা মানুষ যারা প্রতিবাদের ভাষাও জানে না, প্রতিরোধ তো দূরস্থান। এবং এদের ক্ষমতা নেই কোনো উকিল দেওয়ার, ভালো উকিল না, সেটা তো পরে আসছে। এই যে সঞ্জয়, তার মানে যে সময় ঘটনাটা আরজি করে ঘটেছে এবং মোটামুটি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকেই যেটা এস্টাবলিশড হয়, সেই সময় তো সঞ্জয় ধারে কাছেই ছিল না। সঞ্জয়ের অ্যাক্টিভিটিটা একটু বলুন তো সে রাতে, কন্ট্রারি টু হোয়াট পুলিশ সেড অ্যান্ড হি সেড আন্ডার প্রেশার। কন্ট্রারি ঠিক নয়, মানে ওটা পুলিশ যেটা বলেছে বা সিবিআই যেটা বলেছে সেইটাই এই কথা, যে আগের দিনের থেকে ওদের অ্যাকাউন্ট শুরু হয়েছে, সেটা আমি বাদ দিলাম। যেদিনের কথা হচ্ছে খুনের রাত্রে, সেদিন ভোর 1টার আগে সঞ্জয় ওখান থেকে বেরিয়ে যায় আরেকজনের সঙ্গে, তার নাম হচ্ছে সৌরভ ভট্টাচার্য। সৌরভের মোটর বাইকে ও পিলিয়ন রাইডার হিসেবে পিছন পিছন যায়। এরা দুজনে একসঙ্গে আরজিকর থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে ক্রমশ দক্ষিণে গিয়ে পিজির কাছে গিয়ে একটা জায়গা পর্যন্ত তাদের নানান ক্রসিং এর সিসিটিভিতে দেখা গেছে, এবং এইটা গিয়ে শেষ হচ্ছে ভোর 1টায়। এবং তারপরে সিসিটিভি রেকর্ড সেখানে কিছুটা ব্ল্যাঙ্ক, আর কিছু নেই। তারপরে 2:30-এর একটু আগে তাদের পাওয়া যাচ্ছে, রাত্রি 2:15 থেকে 2:30-এর মধ্যে তাদের পাওয়া যাচ্ছে হাজরা মোড়ে। হাজরা মোড় থেকে তারপরে আবার উত্তর দিকে যেতে যেতে ক্রমশ আবার পিজির কাছে এসে ওখানে একটু ডান দিক বাঁ দিক কিছু করে টোরে, তারপরে আবার ওই পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং এর কাছে দিয়ে সিআইটি রোড দিয়ে ফিলিপস মোড় হয়ে মৌলালি, রাজাবাজার, খান্না সব হয়ে শ্যামবাজার, আরজিকর। আরজিকরে যখন পৌঁছয় তখন 3:15 থেকে 3:30। এই যে সময়, এর মধ্যে বিভিন্ন জায়গায় তাদের সিসিটিভিতে দেখা গেছে এই দুজনকে। এবং এই সময়টা যদি খেয়াল করে দেখেন, ওই 1টা থেকে 2:30, যে সময়টা সব থেকে সম্ভাব্য সময় মৃত্যু খুনের, ঠিক সেই সময়টায় এই সঞ্জয়কে বিভিন্ন জায়গায় সিসিটিভিতে দেখা যাচ্ছে। এছাড়া ওর কল রেকর্ড, ওই টাওয়ার রেকর্ড যেগুলো যা পাওয়া গেছে সেগুলো এর সঙ্গে কনসিস্টেন্ট। সুতরাং এই গোটা সময়টায় যে সময় অভয়ের খুন হওয়ার কথা, সেই সময় সঞ্জয় তল্লাটে ছিল না। আচ্ছা, ও একটা ওই কোনো একজন পুলিশের সঙ্গে থাকতো, যাকে অ্যারেস্ট করার জন্য এই লেটেস্ট ডিপোজিশন দিয়েছে অভয়ের বাবা মা, অনুপ দত্ত, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো তার রোলটা কি ছিল? ও তার অর্ডার গুলো ক্যারি করছে। ও তো মানে পুলিশ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্মী, কাজে ওর কাজ হচ্ছে যে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের ফ্যামিলি বা পুলিশরা বিভিন্ন কারণে হসপিটালে ভর্তি হচ্ছে, তাদের ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের এগুলো দেখা একটুখানি, হ্যাঁ। এবং তারপরে তাদের অপারেশন হলে সেগুলো দেখা, তারপরে সেগুলো রিপোর্ট দেওয়া অনুপ দত্তর কাছে, এটাই হচ্ছে ওর কাজ। এবং অনুপ দত্ত ওখানে ওকে যখন যেখানে যেতে বলে ও সেখানে যায়, যে কাজ করতে বলে সেটা করে, এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মানে হি ওয়াজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অনুপ দত্ত। এবং সেদিন রাত্রিরে কি অনুপ দত্তকে কোনো কাজ দিয়েছিল? ও তো সকালবেলাতেই আরজি করে চলে এসেছিল, এবং কিছু পেশেন্ট কেউ ভর্তি করিয়েছিল, মানে ওর আন্ডারে, মানে ওর দেখভাল করার ব্যাপার ছিল, সেটা ঠিক, সেটা আমি খোঁজ নিয়েছি যে সেটা। তো ওর মানে তারপর দুপুরবেলা বেরিয়েছে, বিকেলবেলা বেরিয়েছে, বুঝলাম, কিন্তু ওর আরজি করে এই ধরনের একটা স্ট্যাঙ্গল হোল্ড কি করে ডেভেলপ করলো, যেখানে ও পুলিশের রেফারেন্স নিয়ে আসতো? না, ও কিন্তু এরকম
ডিউটিতে যখন ওর কিন্তু বেশিরভাগ সময় ডিউটিটা ইদানিং কালে ছিল এনআরএস এ, নীলরতন সরকারে। ও সেদিন কোনো কারণে ওকে আরজি করের কিছু পেশেন্টের জন্য পাঠানো হয়েছে, এটাই ওকে। হচ্ছে ঘটনা। তো ও নর্মালি আরজি করে থাকে না? আগে থাকতো, ইদানিং থাকে না, কিন্তু আরজি করেও আগে টানা ডিউটি করেছে এবং একটা সময় সন্দীপ ঘোষের সঙ্গে থেকেছে। আচ্ছা, তো এখন এই ওর এক্সাক্ট র্যাঙ্কটা কি ছিল? সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ার, হ্যাঁ। মানে ফুল ফ্লেজ পুলিশও নয়? না না, তো ও যদি হোয়াই ডু ইউ থিঙ্ক হি ওয়াজ পিকড আপ টু বি দ্য কালপ্রিট? এটা অবশ্যই একটা সারমাইজের ব্যাপার। আই এম নট সেইং যে আচ্ছা, এইটার কোনো, আমরা তো সেইভাবে বলতে পারবো না, কিন্তু সম্ভাব্য কারণ কি? দেখুন, যদি একটা অর্ডার এসে থাকে যে রাজকোষ হতে চুরি ধরে আন চোর, তাহলে তো চোর তো একটা খুঁজে আনতে হবে, এবং চোরটা যত নিম্ন স্তরের লোক হয় ততই ভালো, ঝামেলা ঝঞ্ঝাট কম হবে এবং সেক্ষেত্রে আসল অপরাধীদের গার্ড করাটা সহজ হবে। সে সেদিন কোনো একটা কারণে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে ঢুকেছিল এবং সেটা সিসিটিভি রেকর্ডে পাওয়া গেছিল। তো সেদিন যারা অথরিটি তাদের, হোয়াট ওয়াজ দ্য টাইম? ও যখন চেস্ট মেডিসিনে ঢুকেছে তখন বাজে রাত প্রায় 4টে, ভোর 4। তার আগে তো পাওয়া যায়নি? তার আগে ও চেস্ট মেডিসিনে দেখা গেছে বলে কোনো খবর নেই। ওকে। ও 4টে নাগাদ ঢুকেছে, মানে 4:03 নাগাদ ঢুকেছে এবং 4:30 নাগাদ বেরিয়ে গেছে, এটুকু দেখা গেছে। এবং সেটা দেখা গেছে ওই চেস্ট মেডিসিনে ঢোকার মুখে লিফট থেকে বেরিয়ে যে সিসিটিভিটা আছে, ওই সময় আগে ওখানে ওই একটি মাত্র সিসিটিভি ছিল, ওইটা দেখে শুধু এইটুকুই বলা যায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। এর থেকে কোনোভাবেই বলা যায় না যে ও নার্সিং সেন্টারের ভেতর দিয়ে সেমিনার রুমে ঢুকেছে বা ইভেন রেসিডেন্ট ডক্টর এরিয়াতে ঢুকেছে, এরকম কিচ্ছু কনক্লুড করা যায় না, কারণ যে সিসিটিভির লোকেশনে ওকে দেখা গেছে সেটা থেকে এটা কনক্লুড করার কোনো উপায় নেই, এটা অনেক দূরে, শুধু রেসপিরেটরি মেডিসিনের দিকে ঢুকেছে। তবে এইবার ওইখানে ওকে পাওয়া গেল। রেসপিরেটরি মেডিসিনে ওর ঢোকার কি কোনো অস্টেন্সিবল কারণ ছিল? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে এরকম কোনো কারণ নেই, হ্যাঁ, কিন্তু সে গেল কেন? এবার বিষয়টা খুব পরিষ্কার করে দেখা যাক। ও 3:30 নাগাদ আরজি করে ফিরে এলো সারা কলকাতা ঘুরে ছুটে। এইবার সে এসে কিন্তু 6-7 মিনিটের জন্য ট্রমা বিল্ডিং এ ঢুকছে, যে বিল্ডিং এ ওর ঢোকার সঙ্গত কারণ আছে, কারণ ওর পেশেন্টরা ওখানেই ভর্তি হবে, কারণ ওর পেশেন্টরা তো ট্রমা পেশেন্ট, সমস্ত ফ্র্যাকচার ইত্যাদি। সেখানে সে কিন্তু 6-7 মিনিটের বেশি থাকেনি, সে নেমে এসছে এবং সে যখন নেমে এসছে তাকে দেখা গেছে সে একজন গার্ডের সঙ্গে হাত নেড়ে কথা বলেছে, তারপরে সে ইমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে গেছে। এবার ইমার্জেন্সি বিল্ডিং এই বা সে কেন ঢুকছে? চেস্ট মেডিসিনের কথা তো পড়ে, তার ইমার্জেন্সি বিল্ডিং এ যাওয়ার কি প্রয়োজন পড়লো ট্রমা থেকে এসে? একটা পসিবিলিটি হতে পারে, ইমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোরে নয় 4th ফ্লোরে অর্থোপেডিক ডিপার্টমেন্টটা আছে। যদি ট্রমার কোনো পেশেন্টকে ওখানে শিফট করে দেওয়া হয়ে থাকে, যেটা ওর পেশেন্ট, তার জন্য দেখা করতে ওখানে গিয়ে থাকতে পারে, জানি না। কিন্তু ওই 4টের সময় ও ঢুকলো, তারপরে ওকে আর দেখা যাচ্ছে না। সরি, 3:36 নাগাদ ও ইমার্জেন্সি বিল্ডিং এ ঢুকলো, তারপরে 4টে পর্যন্ত ওকে দেখা যাচ্ছে না। এবার 4:03 থেকে 4:31 পর্যন্ত সম্ভবত রেসপিরেটরি মেডিসিনের ভেতরেই রয়েছে, কারণ ও ঢুকছে দেখছি 4:03 আর 4:31 নাগাদ বেরিয়ে আসছে। হ্যাঁ, রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে যাওয়ার ওর কোনো সঙ্গত কারণ নেই, যদি না ওকে কোনো স্পেশাল অর্ডার কিছু কারণে দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, ও কোর্টে দাঁড়িয়ে যেটা বলেছে, যেটা ওর স্টেটমেন্ট, সে বলেছে আমি ঘুরতে ঘুরতে ভুল করে ওখানে চলে গেছিলাম। ভুল করে হঠাৎ করে কেন একটা লোক এরকম রেসপিরেটরি মেডিসিনে চলে যাবে, সেটার কোনো কারণ নেই। হ্যাঁ, তো এখানে আমি এটা একটু বলি যে এটা নিয়ে আমরা অনেক খোঁজ খবর করেছি, সঙ্গত কোনো কারণ কিছু খুঁজে পাওয়া যায় না। তবে অসঙ্গত কারণ যেটা হতে পারে, খুনটা যদি হয়ে গিয়ে থাকে 2:30-3টের মধ্যে, তারপরে নেক্সট কাজটা কি? বডিটা ওখান থেকে তুলে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিতে হবে, এবং এই সিভিক ভলান্টিয়ারদের ডেড বডি এখান থেকে ওখানে সরানো, বডি সরানোর কাজে তো এদেরকেই ব্যবহার করা হয়। কিন্তু সেটা তো সিসিতে ধরা পড়েনি। অবশ্যই নয়, কারণ সেটা তো সিসিটিভিতে কোথাও নেই। সে যদি ওখানে গিয়ে থাকে এবং ওখানে ঢুকে থাকে এবং ওর যে সমস্ত এভিডেন্স গুলো দেখছি আমি আর কি, হ্যাঁ, ওর প্যান্টে নাকি ভিকটিমের ব্লাড পাওয়া যাচ্ছে। আমি বলবো যে এটা কি প্লান্টেড হতে পারে? হয়তো হতে পারে, কিন্তু খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে
ওকে তো অ্যারেস্ট করা হলো এবং তার একদিন বাদে জামা প্যান্ট গুলো নিয়ে আসছে সেখানে ভিকটিমের ব্লাড প্লান্ট করাটা একটু ডিফিকাল্ট, ব্লাড তো ততক্ষণে শুকিয়ে মানে ইয়ে হয়ে গেছে আর কি। তো যাই হোক কিছু করা যেতে পারে হয়তো, কিন্তু সম্ভবত সেটা হয়নি। ওর যে হেডফোনটা যেটা নিয়ে এত আলোচনা হয় আর কি, ওকে দেখা গেছে যখন সিসিটিভিতে দেখা যাচ্ছে ওর ঢুকছে ওর গলায় হেডফোনটা ঝুলছে, যখন বেরিয়ে আসছে তখন দেখা যাচ্ছে হেডফোনটা নেই। সুতরাং হেডফোনটা ওখানে অবশ্যই খুইয়েছে এবং এইটা নিয়ে কিন্তু সঞ্জয় বা তার লয়ারের তরফে কোনো সঙ্গত উত্তর নেই কোথাও আর কি। এই যে হেডফোনটা এটা কোথা থেকে কোথায় গেল, এবারে হেডফোনের আবিষ্কারটা হচ্ছে খুব সুন্দর। ওটা নাকি যখন মানে ভিকটিমের বডিটা যে গদিটার উপরে ছিল সেই গদিটাকে তোলা হচ্ছে, তার তলা থেকে হেডফোনটা বেরোচ্ছে। এখানে অনেক কিছু জিনিস এমন জায়গা থেকে বেরোচ্ছে যেখান থেকে সেগুলো বেরোনোর কথা নয় আর কি। হেডফোনটা গদির তলা থেকে বেরিয়ে এলো। তারপরে ভিকটিমের শোয়ানো অবস্থায় ভিকটিম রয়েছে, ইনকোয়েস্ট যখন হচ্ছে একজন ডাক্তার বলছে যে বডিটাকে যখন উল্টে রাখা তখন তলা পেছনে কোনো ইঞ্জুরি আছে কিনা ম্যাজিস্ট্রেট দেখবে, তখন দেখা যাচ্ছে চশমাটা পড়ে রয়েছে ভাঙা অবস্থায় পাশে, তার একটা কাঁচ নেই, সেই একটা কাঁচ হচ্ছে ভিকটিমের পিঠের তলায় রয়েছে। তা এগুলো তো একটা জিনিস ইন্ডিকেট করে যে ওকে শিফট করে রাখা হয়েছে, নাহলে মেয়েটাকে যদি মেরে চশমার কাজ ভেঙে দেওয়া হয় সেটা তার পিঠের তলায় যাওয়ার কোনো কারণ নেই। তা এইবার তার মানে if he had a role it has to be in transportation of the body. রাইট, এবং সে সেটা সম্ভবত পুরোপুরি করে উঠতে পারেনি। কারণ সে যদি পুরোপুরি করে উঠতে পারতো তাহলে গল্পটা অন্যরকম হতো। যেমন আমি যদি এরকম একটা খুনের প্ল্যান করি, আমি প্রথমে যদি খুনটা ওখানে ঘটাতে আমি বাধ্য হই কোনো কারণে, তারপরে তো আমার প্রথম কাজ হবে যেভাবে হোক বডিটাকে ওখান থেকে সরিয়ে ফেলা। তখন তাহলে কারো আদারওয়াইজ তো মানে ওখানকার স্থানীয় লোকেদের উপরে দোষারোপ হবে। এবার বডিটাকে যদি আমি সরিয়ে বার করে এমার্জেন্সি বিল্ডিং এর বাইরে কোথাও ফেলে দিই, তাহলে তো আমি পরিষ্কার হয়ে গেলাম মেয়েটি কোনো কারণে রাস্তায় বেরিয়েছিল, তারপর কেউ তাকে অ্যাটাক করেছে, এই ঘটনাটা ঘটিয়েছে। এবার এদিকে লোকে দেখতে পাবে কি ঘটেছে, কিংবা ঝাঁপ দিয়েছে এরকমও হতে পারে, ওপর থেকে যদি ফেলে দেওয়া যায়, হ্যাঁ এরকম কিছু একটা করলেই হয়ে গেল। কিন্তু কোনো কারণ নেই বডিটাকে চেস্ট মেডিসিনেই রেখে দাও, কারণ চেস্ট মেডিসিনে রাখলে অটোমেটিক্যালি অনেক প্রশ্নের সম্মুখীন চেস্ট মেডিসিনকে হতে হয়। সেই প্রশ্নের সম্মুখীন কিন্তু ইন্টারেস্টিংলি চেস্ট মেডিসিন হয়নি। ওই সেমিনার রুমটা কি ইজ মেন্ট ফর এভরিবডি অর জাস্ট চেস্ট মেডিসিন? ওটা চেস্ট মেডিসিনের। তাহলে তো বাই দ্য লিঙ্কেজ এটা তো চেস্ট মেডিসিনেরই দায়িত্ব পড়ে। হ্যাঁ অবশ্যই, মানে বডিটা যে ওখানে শিফটিং হচ্ছে সে নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এরকম একটা শিফটিং কখনোই চেস্ট মেডিসিনের অথরিটিদের কোঅপারেশন ছাড়া হতে পারে না, অসম্ভব, এবং তাদের অজ্ঞাতসারে হতে পারে না। তার মানে যেটা মনে হয় আপনাদের ইয়ে থেকে, যে প্রাথমিকভাবে ও এসেছিল ওর নিজের পেশেন্ট দেখতে, in the wee hours of the morning when he went down he had a talk with somebody, he went to the trauma building. না প্রথমে ট্রমা বিল্ডিং এ ট্রমা এসেছিল, তারপরে ঢুকলো এমার্জেন্সি থেকে ওই ইয়েতে চেস্ট মেডিসিনে যাওয়ার কোনো রুট কি কোনো সিসিটিভিতে আছে? আছে, কিন্তু সেগুলো তো আমরা দেখিনি, সেগুলো কোথাও প্রডিউস করা হয়নি। অবশ্যই মানে ট্রমা থেকে বেরিয়ে ইমার্জেন্সি বিল্ডিং এও যদি বিভিন্ন ফ্লোর দিয়ে ওঠে, সেসব প্রত্যেক জায়গাতে তো লিফটের বাইরে একটা সিসিটিভি আছে। সুতরাং কোন ইনফ্যাক্ট ও যে এই চারটা, এই যে এমার্জেন্সি বিল্ডিং এর উপরেই কি চেস্ট মেডিসিন? হ্যাঁ ওই বিল্ডিং এর ইমার্জেন্সি বিল্ডিং এরই তার থার্ড ফ্লোরে হচ্ছে চেস্ট মেডিসিন। এবং 12 তারিখে যে ভাঙচুরটা হয়েছে সেটা মূলত হয়েছে ইমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এবং সেখানেই ম্যাক্সিমাম ভাঙচুর হয়েছে। সেই জন্য ইমার্জেন্সিটা এখনো ফাংশনাল নয়, ইমার্জেন্সিটা একটা মেকশিফট অবস্থায় ওই ট্রমা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। না তার মানে সঞ্জয় রায়ের প্রবেশ একটা ঝলক আর বেরিয়ে যাওয়া একটা ঝলক, ব্যাস। বাকি সমস্ত সে যখন গোটা শহর দাবিয়ে বেড়াচ্ছে রাত জুড়ে, তার অলমোস্ট হিজ ফুটপ্রিন্ট ক্যান বি ট্রেসড, বাট ইনসাইড আরজিকর his footprints cannot be traced. His footprint was traced. এই যে মাঝখানে যে সময়টা সঞ্জয়কে সিসিটিভিতে ওইখানে দেখা গেছে, সেই সময় আরজি করে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সিসিটিভি সেই ফুটেজও কিন্তু প্রডিউস করা হয়নি।
যেটা হয়েছে সেটা হলো খুব মানে সিলেক্টেড কিছু কিছু জিনিস, যার মধ্যে সঞ্জয় রায়কে আচ্ছা, পাওয়া যায়। সিসিটিভি বা কেন আপনি দেখবেন নার্সরা তো ওখানে 24/7 ডিউটি করছে। সেমিনার রুমে যেতে গেলে দুটো ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে টিবি সেন্টারের নার্সিং সেন্টারের মধ্য দিয়ে অথবা রেসপিরেটরি মেডিসিনের ভেতর দিয়ে। আর পেছন দিকে একটা জায়গা দিয়ে যাওয়া যায়, সেটা যেতে গেলে চেস্ট মেডিসিনের কাউকে রেসপিরেটরি সেমিনার রুমের পেছনের দরজাগুলো খুলে দিতে হবে, তাহলে চেস্ট মেডিসিনের লোক ছাড়া কাজটা করা সম্ভব না, কারণ ওই দরজাগুলো নর্মালি ক্লোজ থাকে। মেইন এন্ট্রান্স দিয়ে যদি কেউ সেমিনার রুমে ঢোকে, যেটা সঞ্জয় রায় ঢুকেছে বলে দাবি করা হচ্ছে, সেখানে যেভাবে ওকে দেখা গেছে ওকে রেসপিরেটরি মেডিসিনের নার্সিং নার্সিং সেন্টারের ভেতর দিয়ে যেতে হবে। তাহলে সে যে ওখানে গেছিল এটা প্রমাণ করার জন্য নার্সদের সাক্ষ্য কেন নেওয়া হচ্ছে না? নার্সরা বলুক যে হ্যাঁ আমি ওই লোকটাকে দেখেছি ওখানে ঢুকতে, আর সেক্ষেত্রে তো ঢুকলো, তুমি কি করলে, তুমি চিৎকার করনি কেন? তো আপনারা নার্সের সঙ্গে কথা বলেছেন? আমরা কোনো নার্সের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, এটা আমি চেষ্টা করেছি কিন্তু আমার কাছে সেই সময় খুব বিশ্বস্ত সূত্রে খবর ছিল। মানে নার্সরা অন্যদের সঙ্গে কথা কি বলেছে সেটা আমি তাদের মুখ থেকে শুনেছি। হ্যাঁ, আমিও তাই। হ্যাঁ, যে some of them were so terrified that they did not open their mouth, and some of them who are perhaps witness, তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে they were terrorized, যে ট্যাফু করো। তারা কি বলেছে, সেই তার কি বয়ান আপনারা পেয়েছেন? আমি দেখি আমার সঙ্গে তো সেটা ইয়ে করে কিনা। আমি যেটা শুনেছি, আমরা দু একজন যেটা বলেছে যে বডি সেমিনার রুমের বাইরে পড়েছিল এবং চাদরে করে ওটা টানাটানি করা হয়েছে এবং ওখানে করিডোরে যে ব্লাড ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে এবং সেই টানাটানিতে পুলিশ ডিপার্টমেন্টের লোকেদের হাত ছিল, এটা তারা বলেছে বলে আমি এটা সেকেন্ড অর্ডার শুনছি। আমি কিন্তু নার্সদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাইনি, চেষ্টা করেছি কিন্তু তারা কেউ কথা বলতে চায়নি আমার সঙ্গে। এরকম একটা খবর পেয়েছিলাম সেই সময় যে যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে এই রাত্রির 12:30 একটার সময় একটাই কোম্পানি আছে কলকাতায়, আমি তাদের তথ্য তালাশ করে আপনাদের পাঠিয়ে দিতে পারি, না আমি জানি যারা এই সমস্ত হাসপাতালে হ্যাঁ ওদের নাম আছে, সিসিটিভি সাপ্লাই করে, এবং ওদের লোকটি সেদিন এসেছিল এবং তার সে সাক্ষ্য দিয়েছে এবং তাকে তুলে নিয়ে আসা হয়। তাকে নিশ্চয়ই আরজি করে স্টাফেরা তোলেনি, অবশ্যই নয়, তুললে সে যেতেও না। নিয়ে গিয়ে তাকে বলে দেওয়া হয়েছে ডাইরেক্টেড যে কোন সিসি ক্যামেরায় কি করতে হবে, and some of them were just uprooted. কথাটা বুঝতে পেরেছেন? বুঝেছি। মানে এর মাফিয়া অপারেশনের মতো কভার। এটা কিন্তু আমার মনে হয় এত কিছু করার দরকার হয়নি, তার কারণ ও যে লোকটির কথা আপনি বলছেন তার সাক্ষ্য নেওয়া হয়েছে এবং সেদিন এমবিবিএস পরীক্ষা হয়েছিল এবং এমবিবিএস পরীক্ষা চলার কারণে ওই সিসিটিভি রেকর্ড গুলো দেখতেও দুপুরবেলার দিকে এসেছিল এবং তখনই ওকে দায়িত্ব দেওয়া হয় তুমি আউটপোস্টে গিয়ে সমস্ত সিসিটিভি রেকর্ডের এগুলো দেখো। সুতরাং ওকে রাত্রিবেলা তুলে আনার সম্ভবত দরকার হয়নি, যদি কিছু ট্যাম্পারিং করার প্রয়োজন হয় ওখানে বসেই করা হয়। এবং সেটা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু সে তার সাক্ষ্যে বলেছে যে তাকে প্রিন্সিপাল বলেন যে একটা ঘটনা ঘটেছে, তুমি গিয়ে দেখবে যে 3rd ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ যেন প্রিজার্ভ করা হয়। সে তখন ওগুলো দেখছিল, তখন ওর সঙ্গে একজন জুনিয়র ডাক্তারও গেছিল, তাকে সে একজন হঠাৎ করে দেখে, এটা হচ্ছে তার স্টেটমেন্ট, সে বলছে যে হঠাৎ করে একজনের ছবির দিকে তাকিয়ে সেটা বলতে এই তো সঞ্জয় এখানে, এই যে এই তো সঞ্জয় এখানে, এই রিয়াকশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, দ্যাট ইজ সঞ্জয়, এই কথা সে বলছে আর কি। তা এইরকম জিনিস কিন্তু অ্যাকচুয়ালি অন রেকর্ড, এটুকু অন রেকর্ড, মানে ওই কোম্পানির যে স্টাফ সে এটা বলেছে এবং সে তারপরে সেই রেকর্ডটা দিয়ে দিয়েছে পুলিশকে। সেটা কি ও কি সাক্ষ্য দিয়েছে? হ্যাঁ ও সাক্ষ্য দিয়েছে, ওইগুলো টেস্টিফাই করেছে সেগুলো সেখানে এই আপনি যা বললেন সেটা এই কথাগুলোই সে বলেছে, স্টেটমেন্টটা এটাও তো ইন্টারেস্টিং। হ্যাঁ সে বলেছে এগুলো। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সাক্ষ্যের পরে সেটাকেই বেদ মেনে মোটামুটি রেখে দেওয়া হয়েছে। একটা সাক্ষ্য থেকে যে আরো 10টা প্রশ্ন উঠে আসে, যেটা স্বাভাবিক গোয়েন্দাদের কাজ, সেই কাজটা এই সিঙ্গুলারলি অ্যাবসেন্ট। এক্স্যাক্টলি, তাই না? ঠিক তাই। তো মানে আর কোনো কোরিলেশন তৈরির কোনো চেষ্টা নেই, কন্ট্রাডিকশন খোঁজার চেষ্টা নেই, শুধু মানে শুধু যা পারো করে দাও, মানে একটা আমার উপরে। যাই হোক, এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তাহলে এই যদি এই সঞ্জয় রায় ছেলেটা সত্যি যদি কিছু না করে থাকে, হাউ ওয়াজ হি ফ্রেমড? এটা আপনারা
ধনঞ্জয়ের কনটেক্সটে একটু বিশদে বলুন, যাতে না, আমরা ধনঞ্জয় যখন ঘটনাটা ঘটেছিল তার আশেপাশে ছিল না, এবং সে এরকম বডি টানাটানির কাজেও ছিল, এরকম কোনো কারণ নেই। এরকম ঘটনাটা তো একটা ফ্ল্যাটের ভেতরে হচ্ছে, হ্যাঁ। কিন্তু এখানে বডি শিফট করার একটা প্রয়োজনীয়তা ছিল, যারা ক্রাইমটা করেছে তারা সেটা করতে চাইবে, এবং সেই কাজে সঞ্জয়ের মতো লোককে লাগানোর একটা সম্ভাবনা আছে, এবং সেটা খুবই সম্ভব। না হলে সঞ্জয়ের চেস্ট মেডিসিনের সরে যাওয়ার আর কোনো কারণ দেখি না আমি, এবং হেডফোনটাও ফেলে আসার কোনো কারণ দেখি না। এই হেডফোনটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। এই হেডফোনটা কি প্লান্টেড না প্লান্টেড না, এটা তো একটা খুব ন্যাচারাল কোয়েশ্চেন, এবং সঞ্জয়ের লয়ার এটা দাবি করছে যে এটা প্লান্টেড, কিন্তু আমার মনে হয় এটা সঠিক নয়। তার কারণ হচ্ছে এই হেডফোনটা একটা লিস্টে আমি দেখতে পাচ্ছি যে সিজারটা হচ্ছে রাত্রি 8, 8:30 থেকে আরম্ভ করে 10টা পর্যন্ত, রাফলি ওরকম সময় আর কি সিজারটা হয়েছে। তখন কিন্তু লিস্টে পরিষ্কার হেডফোন ইনক্লুডেড, সেই হেডফোনটা ইনক্লুডেড। এইবার সঞ্জয়কে কিন্তু ডাকা হয়েছে ওর ব্যারাক থেকে আসার জন্য রাত 10:30টার সময়। প্রথমে অনুপ দত্তকে ফোন করেছে, অনুপ দত্ত বলে যে সঞ্জয় এখন ঘুমিয়ে আছে, মদ খেয়ে যেতে পারবে না। তারপর বলা যে না না, এখানে বড় সাহেবরা আছে, তুই বল আসতে। তখন সঞ্জয়কে বাইকে করে একজন নিয়ে এসছে, এবং সঞ্জয় আউটপোস্টে এসে আউটপোস্টের যে ওসি আরজি করে তাকে ফোন করে বলেছে, স্যার আমি এসেছি, মানে খুনি এসেছে ধরা দিতে, আমি এসেছি স্যার। ওকে, তো তখন বলছো তুই এসেছিস, কিন্তু আমার তো ডিউটি শেষ হয়ে গেছে, তুই ওই পিজেবি বিল্ডিং এ চলে যা, ওখানে লোকজন আছে। তখন সে পিজেবি বিল্ডিং এ চলে গেছে। এরপরে সঞ্জয়কে নিয়ে তারা প্রিজন ভ্যানে করে বেরিয়ে গেছে। এই হচ্ছে এটা কবে হয়েছে? 9 তারিখ রাত্রিবেলা, গভীর রাত্রে হচ্ছে, এটা তখন রাত 11টা 12টা বেজে যাচ্ছে। আর ঘটনাটা ঘটেছিল 8 তারিখ। 8 তারিখ পেরিয়ে 9 তারিখে যখন যাচ্ছে। আর সঞ্জয়ের অ্যারেস্টটাও প্রায় মানে 9 তারিখ শেষ হয়ে 10 তারিখে পৌঁছে যাচ্ছে, এরকম সময়। তো 10:30টার সময় তোকে ডাকলো ব্যাটালিয়ান থেকে আসতে, এবং তারপরে তো এসে পৌঁছেতে 11:30টা। তার মানে কি? তার মানে একটা লোক যদি জানে যে আমাকে এতে ফাঁসি দিয়ে জেলে নিয়ে যাওয়া হবে, তাহলে কি আর সে স্যার আমি এসছি বলে? অবশ্যই নয়। এবং সে যদি কোনো অপরাধ করে থাকে, সে ভাবছে আমাকে তো কেউ বলেছিল বডিটা সেনে সরিয়ে দিতে, আমি পারিনি, আমি চলে গেছি। এর চেয়ে বেশি তো অপরাধ সে করেনি। এক্স্যাক্টলি। সুতরাং এর মধ্যেও একটা ইনোসেন্স আছে, যেটা অবশ্যই পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ধরনের কাজে ওকে এত বেশি লাগানো হয় সম্ভবত, এটা ওর কাছে একটা রুটিন কাজ বলে মনে হচ্ছে। তো তার মানে এই গোটা মানে একটা কমেডি অফ এরার্স বা ট্র্যাজেডি অফ এরার্স যাই বলুন, এই সাগাটা সেই দিকেই যাচ্ছে। এবার আমি একটুখানি ইন্টারাপ্ট করছি। আমি এবার একটু, আপনি যে বললেন না যে নার্সদের সঙ্গে কথা বলার সুযোগ কি হয়েছে, নার্সদের সঙ্গে হয়নি সরাসরি, কিন্তু নার্সরা অন্যদের কি বলেছে তো বললাম আপনাকে, যে বডি সেমিনার রুমের বাইরে ছিল, সেমিনার রুমের বাইরে থেকে বডি ভেতরে সরানো হয়েছে, এবং সেখানে পুলিশরা ছিল, এবং এটা হচ্ছে ভোরবেলা, সম্ভবত 7টা, 7:30, 8টা, এবং এরা অনেক কিছু যখন নার্সদের ট্রানজিশন অফ ডিউটি, ওদের হচ্ছে 8টার সময় নতুন শিফট শুরু হয় আর কি, সেই সময় লোকেরা এসে এই জিনিসগুলো দেখেছে বলে বলেছে অন্যদেরকে, আমাকে সরাসরি বলে। আমি সরাসরি দু একজনের মুখ থেকে কিছু শুনেছি, সেটা তার সঙ্গে কনসিস্টেন্ট, যে বডি ওই সেমিনার রুমের কাছাকাছি একটা জায়গায় পড়েছিল, দেখেছে লোকে। সেটা কি মানে ওই স্লিপ অ্যাপনিয়া যেখানে হয় তার বাইরে? হ্যাঁ, তার বাইরে। এটা হচ্ছে মানে করিডোরের পাশে একটা স্পেস মতন আছে, টিচার্স কর্নার বলে, সেইখানে ছিল। এটা দেখে মানে ওইখানে বডিটা যারা দেখেছে বলছে, তাদের কথা ঠিক হলে এটা পরিষ্কার মানে হচ্ছে এটা একটা কোনো জায়গা থেকে এনে ওইখানে ফেলে রাখা হয়েছিল। দ্যাট ক্যানট বি দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ দি বডি। একটা তত্ত্ব সেই সময় আরো 10টা জল্পনার মতো উঠে এসেছিল, যে she might have been raped and killed in orthopedic department and then shifted to seminar. এটা কতটা? এটা একেবারেই ঠিক নয় বলে আমার মনে হয়। তার কারণ হচ্ছে, প্রথমত অর্থোপেডিকে ভিকটিম কেন যাবে? যে 7th ফ্লোরে যে জায়গাটা নিয়ে কথা হচ্ছে, যে ওটিটার কথা, সেটা 5টার সময় বন্ধ হয়ে যায়, এবং 5টার সময় বন্ধ হয়ে যাওয়ার পর সেখানে কারো যাওয়ার কোনো কারণ নেই। মানে এই ভিকটিম সম্পর্কে ওর মা আমাকে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলেছিল। বলেছে যে ও যখন JNM এ পড়তো, তখন JNM এর ক্যাম্পাসটা নতুন তৈরি হচ্ছে, তো ওরা যেখানে থাকতো আর যেখানে ওদের ডিউটি করতে হতো, তার মাঝখানে একটা অন্ধকার রাস্তা ছিল আর কি। হ্যাঁ, তো ও এতই ভীতু এখন কশাস ছিল যে ও মাকে ফোন করে বলতো যে আমি যতক্ষণ না রাস্তাটা পার হয়ে যাচ্ছি, তুমি ফোনটা ধরে রাখো।
তো সেই লোকটাকে রাত 12টার পরে বলবে তুমি অর্থোপেডিক ওটিতে যাও পড়ে, সে চলে যাবে, যেখানে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ওটা স্পেশাল ওটি এবং সেটা 5টার পরে বন্ধ হয়ে যায়। তারপর তাকে খুন করে আবার চেস্ট মেডিসিনে কেন নামিয়ে দিয়ে যাবে, যাকে খুন করে তো ওখান থেকেই পাচার করে দেবে বডিটা কোথাও আর কি। তা সেইটা মানে হয় না কোনো। তা এইটা ওখানেই হয়েছে, এবং যেটা শুনছি আমি সেটা যদি ঠিক হয় তাহলে আপনি এবার একটা কতগুলো জিনিস ভাবুন। এটা কিন্তু পুলিশ কমিশনার আসার আগে সকালবেলা 7:30 8টার সময় হচ্ছে, এবং তখনও অফিসিয়ালি বডি কিন্তু ডিসকভার্ড হয়। বডিটা সেমিনার রুমে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে বডিটা ডিসকভার। সেমিনার রুমে ঢোকানোর একটা সুবিধা আছে, সেমিনার রুমে ঢুকিয়ে ডায়াসের উপর রেখে যদি সেমিনার রুমের মেন এন্ট্রান্সটা আমি বন্ধ করে দিই, দেন ইট ইজ ইন মাই হ্যান্ড হোয়েন দ্য বডি উইল বি ডিসকভার্ড। এবং কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। ওই সেমিনার রুমে তো পিজিটিদের থাকার কথা নয়, ইন্টার্নদের থাকার কথা নয়, সুতরাং ভিকটিমি নিশ্চয়ই কোনো কারণে ওখানে শুয়েছিল এবং তাকে কেউ এসে রেপ করে মার্ডার করে দিয়ে গেছে, কারো উপরে দোষ পড়ছে। এইবার কথাটা হলো যে এবার আমি একটা জিনিসে যাই, আমরা একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের গল্প অনেকদিন ধরে শুনছি, কিন্তু সেটা 80 করিয়াও আসিতেছে না। হ্যাঁ, কিন্তু কিছু তো একটা আছে, তাই না? এই সাপ্লিমেন্ট এখানে তার সঙ্গে আরো একটা জিনিস জুড়ি, সেটা হচ্ছে যে যখন বাট সিবিআই তো কোর্টের সামনে কমিট করেছে, হ্যাঁ 3 সত্যি করে বলেছে দেব দেব দেব। সেটা কবে বলেছে লাস্ট? ওটা তো যখনই কোর্টে ওঠে মাঝে মাঝে এই প্রশ্নটা ওদের করা হয়, তখনই ওরা বলে আমরা দেবো। এখন তো ইনভেস্টিগেশন ওপেন, এখনো তো ইনভেস্টিগেশন শেষ হয়নি না, ওরা ইচ্ছে ওদের কোনো ইনভেস্টিগেশনই ক্লোজড হয় না। এটা হচ্ছে না, এখানে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, যে চার্জশিটটা ওরা জমা দিয়েছে তাতে সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসি অভিজিৎ মন্ডলের নাম রয়েছে, তাদেরকে তথ্য প্রমাণ লোপাটের জন্য চার্জশিট দেওয়া হবে বলে বলা হচ্ছে। এই চার্জশিটটার বেসিসে একজনের কনভিকশন আমি জানি না কি করে হয় যদি দুজন লোকের ট্রায়ালই না হয়। এটা খুব অদ্ভুত একটা জিনিস, এবং এটা কিন্তু জুডিশিয়ারির একটা মেজর ফল্ট আমার মতে। দে শুড হ্যাভ নট কমপ্লিটেড দ্য ট্রায়াল উইদাউট দ্য সাপ্লিমেন্টারি চার্জশিট। যে তুমি তাদের বাকি যে দুজন তাদের কমপ্লিটলি অ্যাকুইট করে দাও। এখানে একটা প্রশ্ন উঠতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি এই তথ্য গোপন করার অভিযোগ আনে, যে অভিযোগে সন্দীপকে ভিতরে রেখেছে সেটা করাপশন না, কিন্তু তখন টেম্পোরারিলি এটাও দেওয়া হয়েছিল, এবং তারপর তাদের বেল পেয়ে ওরা এখন বাইরে। লেট মি ফিনিশ। তো যখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তখন একটা নতুন অভিযোগ আনলো, দেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না, একটা মানে ওদের যখন অ্যারেস্ট করলো, তারপরে 90 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। অ্যারেস্ট করলো, কিন্তু রেপ এন্ড মার্ডার কেসেই অ্যারেস্ট করলো ফর ট্যাম্পারিং অফ এভিডেন্স। কিন্তু যে চার্জশিটটা দিল, that is not with regard to tampering, that is with regard to corruption. না, ওকে তো দুটো কেস চলছে এখানে। হ্যাঁ, করাপশনের একটা কেস চলছে, সেই কেসে প্রথম ওরা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো, আর সঞ্জয় রায় রেপ মার্ডার কেসে অ্যারেস্টেড হয়ে রয়েছে। সন্দীপ ঘোষকে কিন্তু প্রথমে রেপ মার্ডার কেসে অ্যারেস্ট করা হলো না। এবার আপনি ভালো করে মনে করে দেখুন, যখন সিবিআই কেসটা নিয়ে চলছে, বেশ কিছুদিন যাওয়ার পর একসঙ্গে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো অন দি চার্জ অফ রেপ এন্ড মার্ডার, বিকজ দে ট্যাম্পার্ড উইথ দ্য এভিডেন্স। সিবিআই করলো। এবং সেটা কোন দিন? এইটা হয়েছিল কোন সময়টা না আমার ঠিক মনে নেই এখন। এটা সেই সময় ওই ডাক্তারদের সঙ্গে নেগোসিয়েশন চলছিল, সেই মমতা ব্যানার্জির বাড়িতে ডাক্তাররা ওই সময় অনেকদিন পরে। এবং ইন্টারেস্টিংলি তখন কিন্তু অভিজিৎ মন্ডল এবং একে একসঙ্গে অ্যারেস্ট করা হলো। এবং আপনি এটাও নিশ্চয়ই মিডিয়াতে পড়েছেন, এটা সঠিক খবর। সেটা হচ্ছে যে যেদিন সন্দীপ ঘোষ প্রথম অ্যারেস্টেড হল অন করাপশন চার্জ, তারপর থেকেই কিন্তু অভিজিৎ মন্ডল বিভিন্ন হসপিটালে অ্যাডমিশন পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিল, এবং তাকে কোনো হসপিটাল অ্যাডমিশন দিচ্ছিল না। মমতা ব্যানার্জি এগিয়ে এসে এবং স্টেটমেন্ট দেন যে ওকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, ওকে কেন অ্যাডমিশন দেওয়া হচ্ছে না, ও তো কিছু অপরাধ করেনি এখনো। মানে ওকে যদি সমস্ত প্রাইভেট হসপিটালের ওনার এবং সিইওদের এই নিগম দিদিমণির ইয়েতে প্রণোদনায় ডেকে থ্রেট করেছিলেন। হ্যাঁ, রাইট, বলেছিলেন আপনাদের লাইসেন্স চলে যাবে, যে একজন পেশেন্ট অ্যাডমিশন চাইছে তাকে আপনার অ্যাডমিশন দিচ্ছেন না। তারপরে কোথায় একটা কিম্বুত কিমার নার্সিং হোমে সেই জায়গা পেয়েছিল। এবার মানে নতুন করে একটা কেসে এই দুজনকে অ্যারেস্ট করা হলো,
কিন্তু 90 দিনেও তাদের কোনো চার্জশিট দেওয়া হলো না, এবং তাই জন্য তারা বেল পেয়ে গেল, কিন্তু সেই কেসটা কিন্তু এখনো ক্লোজড নয়। ডিফল্ট বেল। হ্যাঁ, ডিফল্ট বেল পেয়ে গেছে। সো দে আর স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। তা আমার প্রশ্ন হচ্ছে, এই রেপ মার্ডার কেসে দুজন লোক, এরা যদি ট্যাম্পারিং অফ এভিডেন্স ইনভলভড হয়, তারা যদি সঞ্জয় রায়কে দিয়ে কোনো কাজ করিয়ে থাকে, ফর এক্সাম্পল, তুমি সঞ্জয় রায়ের সেন্টেন্স কি করে ডিক্লেয়ার করছো উইদাউট ইনভেস্টিগেটিং দ্যাট? এটা তো আমার কাছে, মানে আমার জন্য আইনজ্ঞ হওয়ার কোনো দরকার পড়ে না। তা এইখানে এই যে সাপ্লিমেন্টারি চার্জশিটের গল্পটা, এটা কেন তৈরি হচ্ছে? আপনি দেখুন, সাপ্লিমেন্টারি চার্জশিটের দিতে কি অসুবিধা? নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, সেই জন্য দেওয়া যাচ্ছে না। এই অসুবিধা সম্বন্ধে সিবিআই এর তরফে কিন্তু অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন। এই অসুবিধাটা সম্পর্কে স্পেসিফিক্যালি বলেনি, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে কিছু অসুবিধা আছে বলেছে। হ্যাঁ, সেটা বল। হ্যাঁ, তুমি বলো না, তুমি বলো না। ওই মা বাবা অনেকগুলো প্রশ্ন লিস্ট করে দিয়েছিলেন, সেগুলো সুপ্রিম কোর্টে রাখা হয়েছিল। সেইটার ব্যাপারে বলেছিল যে এইটা তুষার মেহতা বলেছিলেন যে এই প্রশ্নের সবগুলোর উত্তর আমাদের কাছে আছে, কিন্তু এগুলো যদি আমরা এখন দিতে যাই তাহলে সঞ্জয় রায়ের এগেনস্টে কেসটা উইক হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে তো আপনাদেরই অসুবিধা, এসে তো ছাড়া পেয়ে যাবে। এইটা যদি আপনাদের কোনো সুবিধা হবে না, সঞ্জয় রায় সুবিধা। এখন যদি কোনো এভিডেন্স উইথহোল্ড করে সঞ্জয় রায়ের কনভিকশনটা যেটা হয়ে থাকে, আদায় হয়ে থাকে, তাহলে তো সেটা কনভিকশন এন্ড সেন্টেন্সিং, সেটা যদি উইথহোল্ড করে করা হয়ে থাকে, তাহলে দ্যাট ইজ এভিডেন্স ট্যাম্পারিং বাই সিবিআই। সেটা করেছেন হ্যাঁ, তারা নিজেরা অ্যাকচুয়ালি দে হ্যাভ বিকাম এ পার্ট অফ দিস কনস্পিরেসি। আচ্ছা, এবার এখানে আমি জিনিসটা একটু বলে নিই, এটা কমপ্লিট হয় না আমার স্টোরিটা। এই দেখুন, একটা ওসি কে অ্যারেস্ট করা কিন্তু মানে সহজে ওরা করবে না যদি না একটা স্ট্রং প্রাইমা ফেসি কেস ওদের হাতে থাকে, নাহলে কখনো করবে না এই কাজটা ওরা। তো ওসি কে যখন ওরা অ্যারেস্ট করেছে এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের ওপরে তখন ওরা মার্ডার চার্জটা স্ল্যাপ করেছে ওর ওপরে, সেই সময় কি ঘটলো? আমার ধারণা সেই সময় একটা জিনিসই ঘটতে পারে, ওরা এই স্টোরিটা জেনেছে যে বডি সেমিনার রুম আর স্লিপ রুমের মাঝখানে ছিল এবং সেটা টানাটানি করতে পুলিশ হাত লাগিয়েছিল। এছাড়া আমি আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এইবার এইটা নিয়ে তো তাহলে চার্জশিট তৈরি করতে অসুবিধা কোথায়? ওদের হাতে তো সবকিছুই আছে। অসুবিধা হচ্ছে সেটা যদি বানায় তাহলে তা আগের চার্জশিটটা কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কি জানেন, একটা পেপার লিখেছেন, সেই পেপারে মূল অংশে একটা থিওরেম আছে, সেটা প্রমাণ করা হয়ে গেছে। এবার পেপারে একটা সাপ্লিমেন্ট লেখা হচ্ছে, সেই সাপ্লিমেন্টের থিওরেমটা ভুল থিওরেমটাকে ভুল প্রমাণ করছে। সেই জন্য এই সাপ্লিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, আর দেখা যাওয়ার কোনো চান্সও নেই। তাহলে দেখা গেল ওইটাকে বাদ দিতে হবে। ওই এই ব্যাপারটা তো পুরোপুরি অভিজিৎ মন্ডলকে, শুধু সন্দীপ ঘোষ না, এটা তো অভিজিৎ মন্ডলকে জুড়ে। অভিজিৎ মন্ডল কি এমন অপরাধ করতে পারে যে তার জন্য তাকে 90 দিন হাজতবাস করতে হলো? সে তো খুনটা করবে বলে মনে হয় না আমাদের কারণ না। সুতরাং সে ওখানে এসেছিল কিছু হেল্প প্রোভাইড করতে ইন দ্য শিফটিং অফ দি বডি। দ্যাট ইজ ট্রু। তাহলে একটা দুটো কথা, মানে অনেকগুলো প্রশ্ন এরপরে আছে, সেগুলো করব। যখন when this entire drama is being enacted, মানে রাত্রির 8ই অগস্টে রাত্রির 11টা সাড়ে 11টা থেকে till the body was discovered, হ্যাঁ, মানে দরজা খুলে যবনিকা যেদিন উঠলো, নাটকের যবনিকা যখন তৈরি হয়ে গেল 9:30টার সময় ড্রপ, এবং তারপরে বডিটা ইনকোয়েস্ট হলো, পোস্টমর্টেম হলো, তারপরে গায়ের জোরে ছিনিয়ে নেওয়া হলো, হ্যাঁ, এই সময়টা মানে দেখুন, যেভাবে আপনারা কাহিনীটা বর্ণনা করলেন আমিও বুঝলাম। সেটা হচ্ছে ফার্স্ট অ্যাক্ট, মানে কমিশন অফ মার্ডার, দেন সাপ্রেসিং ফ্যাক্টস, এবং সেই সাপ্রেসিং, ইন দ্য প্রসেস অফ সাপ্রেসিং ফ্যাক্টস একটা স্কেপগোটের দরকার ছিল। এক্স্যাক্টলি। সঞ্জয় দেখা গেল ওই যে সঞ্জয় বলে তাকেই বানিয়ে দেওয়া হলো, চোর চাই যে করেই হোক। তারপরে কিন্তু এই যে ধরুন বিল্ডিং ভেঙে দেওয়া পাশের, কিংবা বডি অ্যালাউ করে দেওয়া ডেসপাইট, মানে কি বলবো, একটা ফিউরোর, যখন বডি নিয়ে চলে যাচ্ছিল, আমার ছবিটা মনে আছে,
সিপিএম এর মীনাক্ষী মুখার্জি বডির গাড়ি গাড়ির সামনে প্রায় শুয়ে পড়েছিল, কিন্তু তাতেও রক্ষা পায়নি। বাবা বলছে হাত তুলে যে আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে। বাবা টাবার প্রসঙ্গে আমি পরে আসছি। যেটা আমার জানার দরকার সেটা হচ্ছে যে একেবারে এক্সপ্লিসিট কনসেন্ট অফ হসপিটাল অথরিটিস ছাড়া এবং পুলিশ, হ্যাঁ, এ ডেড বডি ক্যানট বি রিলিজড। না, ঠিক আছে, পুলিশ এন্ড হসপিটাল দুটোই। তার মানে দেয়ার ওয়াজ, যেমন একটা ভালো সিম্ফনি অর্কেস্ট্রায় হ্যাঁ একজন থাকে যিনি অর্কেস্ট্রেট করেন, সেই দিকে তো তদন্ত যাওয়ার কথা। সো এখানে চিফ অর্কেস্ট্রেটর কে ছিলেন? তুমি বলবে তারপরে আমি বলি। না, দেখুন, আপনি যদি এটা বুঝতে পারেন যে এই খুনটাতে হসপিটাল অথরিটি বা ডাক্তারদের হাত আছে, এইরকম একটা কাজ আমার মতে তিনটে লোক ছাড়া হয় না। একটা হচ্ছে মেয়েটির ভিপি, কারণ সেই তো মেয়েটিকে চেনে এবং মেয়েটির সঙ্গে তারই একমাত্র ডিরেক্ট ইন্টারাকশন হয়। কিন্তু তখন তো অরুণাংশু দত্ত চৌধুরী হেড, অরুণাভ দত্ত চৌধুরী, কিন্তু হেডের সঙ্গে তো অতটা নয়, তার মানে তার পিজিটি তার গাইডের সঙ্গে বা ইউনিট হেডের সঙ্গে ইন্টারাকশন হবে। তো এইচওডি আপনি বলতে পারেন, হ্যাঁ আমি বলবো এই মিস্টার ডক্টর তপাদার এবং অরুণাভ দত্ত চৌধুরী, এই দুজনেই এটার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত হতে হবে। হ্যাঁ, এরপরে এই দুজনের একজনেরও ডিপোজিশন নেওয়া হয়নি। না, তপাদারের হয়েছে, অরুণাভ দত্ত চৌধুরী হয়নি। এরপরে আসে প্রিন্সিপালের কথা। প্রিন্সিপালের অজ্ঞাত সারে এবং প্রিন্সিপালের আশীর্বাদ ছাড়া এরকম একটা কাণ্ড ঘটানো সম্ভব না। যেভাবে ঘটনাটা ঘটছে, খুন থেকে আরম্ভ করে তারপরে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেট করা, বিভিন্ন রকম ট্যাম্পারিং অফ এভিডেন্স যা ঘটছে, হয় না। এরপরেও একটা জিনিস আছে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে রোগী কল্যাণ সমিতি। এই যে রোগী কল্যাণ সমিতি, যার চেয়ারম্যান হচ্ছে সেই সময় এমএলএ রা, যে বিভিন্ন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা বিভিন্ন এমএলএ ছিল, ওইখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এমএলএ সুদীপ্ত রায়, উনি নিজে একজন ডাক্তার। এই যে আরজি করেনই ডাক্তার? না, উনি প্রাইভেট নার্সিং হোম চালান। না, কিন্তু ছাত্র বোধহয় আরজি করেন নাকি? সেইটা আমার ঠিক জানা নেই। উনি এসএসকেএম থেকে পোস্ট গ্রাজুয়েট করেছিলেন সেটা আমি জানি, কিন্তু উনি কোথাকার ছাত্র ছিলেন আমি জানি না সেটা। উনি হচ্ছেন অ্যানাস্থেসিওলজিস্ট এবং চেস্ট মেডিসিনে ও রেসপিরেটরি মেডিসিনের ডাক্তার হিসেবে উনি নিজেকে ডেসক্রাইব করেন ওনার যে সমস্ত মানে সাইনবোর্ড আছে সেসব জায়গায়। তো এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্রিন্সিপাল এবং ভিপি একত্র না হলে কিন্তু এই রকম কাণ্ড হওয়া সম্ভব নয়। ঠিক যেরকম আমার বাড়িতে যদি আমি থাকি আর আমার স্ত্রী থাকে আর আমার বাবা থাকে, আমাদের শোয়ার ঘরে একটা খুন হয়ে গেল, আমাদের তিনজনেরই কিছু না কিছু ভূমিকা সেখানে থাকতে হবে। এখানে এটা এইরকমই একটা খুন, এবং চেস্ট মেডিসিনের একার ক্ষমতা নেই এই জিনিসটা করা, কিন্তু চেস্ট মেডিসিনের ডেফিনিট ইন্টারেস্ট থাকবে, সেই জন্যই তারা কোঅপারেট করছে পুরো ব্যাপারটাতে। না, সেই প্রশ্নে আমি আসছি। তো একটা মেয়ে, একটা যা তার ব্যাকগ্রাউন্ড দেখেছি, যে after all she is from the lower strata of the society in terms of caste. Okay, ওবিসি কোটা। তারপরে সে নিজের মেরিটে এত চেষ্টা করে একটা জায়গায় পৌঁছেছিল। সে কার পাকা ধানে কিভাবে কতটা মই দিতে পারে যে তাকে খুন হতে হলো। দ্যাট ইজ ওয়্যার দ্য সেকেন্ড হাফ অফ দ্য স্টোরি শুড বিগিন, তাই না? তো এটাতে আপনি বলুন আপনাদের ফাইন্ডিং কি? তুমি শুরু করো। হ্যাঁ, এটা একটু সময় লাগবে। হ্যাঁ, প্লিজ অনেকগুলো। হ্যাঁ, আই এম হ্যাড যতক্ষণ রাত্রির কেটে গেলেও আছে। হয়ে এসছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে যে ওর কাজের ক্ষেত্রে বেশ ভালো রকমের অসুবিধা হচ্ছিল, সে ব্যাপারটা এখন পাবলিক নলেজ। কোর্টে সে ব্যাপারটা সেরকম ভাবে আসেনি, কিন্তু এটা খুব স্পষ্টভাবে পাবলিক ডোমেনেই এসেছে যে ওর কাজের ক্ষেত্রে এতটাই অসুবিধা হচ্ছিল, এতটাই সে চাপের মধ্যে ছিল যে ও নিজের উদ্যোগে একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে গেছিল। তার সঙ্গে আমরা কথা বলেছি, ডক্টর মহিন রণদীপ,
তিনি ব্যাপারটা নিয়ে পরে প্রকাশ্যে এনেছেন, আনন্দবাজারে লিখেছেন। তো যাই হোক, ওনার সঙ্গে কথাবার্তার বেতে যেটা উঠে এসেছে সেটা হলো যে ওর ডিউটির প্রেশার প্রচন্ড ছিল, এবং সেটা এতটাই বেশি যে ওর মানে চোখ ঘুমে জড়িয়ে আসছে কিন্তু ঘুমোতে পারছে না। সেই অবস্থাতে ওর ডিউটি প্রেশার কম হচ্ছে না। ওর বাবা মা যেটা বলছেন যে ডিউটির থেকে কোনোভাবে কোনো ছুটি হতো না, যে যদি কোনো রকম ইনজুরি হয়, কোনো শরীর খারাপ হয়, ইনফ্যাক্ট যেদিন খুন হয়েছে তার 1 সপ্তাহ আগে 1 আগস্ট সেদিনও ছিল ডিউটি ছিল ওর। সেই দিন ওর মানে পরে সেদিন রাত্রে পেরিয়ে যাওয়ার পরে পরের দিন ওর শরীরে জ্বর ছিল, সেই তাড়াতাড়ি ছুটি চেয়েছিল, সেটা সম্ভব হয়নি। তো এইসব নানান ব্যাপারে ও যে চাপে ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে কথা হচ্ছে যে চাপে যদি থাকে তাহলে তো মানে ওর অসুবিধে, ওকে নিয়ে অন্যের অসুবিধে তো সেটা নয়, সেটা কেমন ভাবে হলো। এবারে এই চাপের ব্যাপারটা আরো কতগুলো অ্যাঙ্গেল আছে, সেগুলো একটু বলার চেষ্টা করি। প্রথমত, ওর ওখানে একজন আউটসাইডার, ও আরজি করের ছাত্রী নয়, ও জেএনএম থেকে পাশ করে গেছে। সেটা হচ্ছে একটা ক্ষেত্র বলতে পারেন। জেএনএমটা কি? জেএনএম মানে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যেটা কল্যাণীতে ও আচ্ছা আচ্ছা। কল্যাণীতে আছে, সরকারি। সেইখান থেকে ও পাশ করে গেছে এবং আরজি করে পিজিটি করতে ঢুকেছে। ও বেশ কয়েক বছর প্রিপারেশন নিয়ে বোধহয় 3বার পরীক্ষা দিয়ে থার্ড টাইমে ঢুকেছিল। ইনিশিয়ালি বোধহয় ও সাগর দত্তে পোস্টিং পেয়েছিল, তারপরে আপগ্রেড হয়ে এখানে আসে। তো সেইভাবে হোক বা ওর কাস্টের কথা আপনি বলেছেন যে কারণেই হোক, কোনো একভাবে ও যে কর্নার ছিল সেখানে, সেটা নানান রকমের এভিডেন্স পাওয়া যাচ্ছে। ওকে কর্নার করার কারণ কি? ওকে কর্নার করার কারণ কি সেটাতে এবারে এত ছাত্রছাত্রী আছে, এত পিজিটি আছে, কর্নার হওয়ার কারণ ওর অ্যাম্বিশন ছিল ও গোল্ড মেডেল পাবে, পিজিটিতে গোল্ড মেডেল পাবে, এরকম একটা অ্যাম্বিশনের কথা ও নিজের ডায়েরিতে লিখেছে। এবং পিজিটিতে গোল্ড মেডেল পাওয়ার জন্য এই যে অ্যাম্বিশন, সেটা নিয়ে ওকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে, ও সেটা নিজের জন্য সেরকম একটা টার্গেট রেখেছিল। সেটা কি খুব বাস্তবসম্মত? কি খুব ভালো ছাত্রী ছিল? ভালো ছাত্রী হলে তবে কি এই গোল্ড মেডেল পাওয়া যায়? অ্যাসপিরেশনের সঙ্গে ব্যাপারটা সঙ্গতি আছে কি? এই ব্যাপারগুলো বলবার জায়গায় আমরা নেই। তবে এটা শোনা গেছে যে সবসময় জিনিসটা যে খুব মেরিটে হয় সেরকম নয়, অন্যান্য নানান কানেকশনের ব্যাপারও থাকে। এবং আরজি করে চেস্ট মেডিসিন খুব ইনফ্লুয়েন্সিয়াল ডিপার্টমেন্ট, ওদের পিজিটির সংখ্যা সেই সময় সবচেয়ে বেশি ছিল, মানে মানে বিরাট সংখ্যক। এবং যখন এই এক্সামিনেশন হবে, হেড এক্সামিনার সম্ভবত চেস্ট মেডিসিন আরজি কর থেকেই হবে, এই ব্যাপারগুলো আছে। কাজেই নানানভাবে এই মেডেল পাওয়া বা হাই র্যাঙ্ক করা, এই বিষয়টা যদি কেউ মনে করে যে সেটা তার টার্গেটের মধ্যে আছে এবং সেটার জন্য যদি নিরন্তর চেষ্টা করে যায়, চেষ্টা করলে যে হবে না সেটা বলা যায় না। সে কত ভালো ছাত্র বা ছাত্রী, সেটা একটা কনসিডারেশন, কিন্তু সেটাই একমাত্র নয়। সেটা দেখুন, একটা শিক্ষায়তনে একটি মেয়ের যদি লেজিটিমেট অ্যাসপিরেশন থাকে, তাহলে she is putting her best in for achieving it. তো একজন যে কোনো শিক্ষক তো সেটা এনকারেজ করবে। তাহলে কত এই ক্রুদ্ধ হওয়ার কি আছে? আমি মাস্টারের ছেলে আসছি আমরা, হ্যাঁ, সেই অংশটা খুব। আচ্ছা, আমি একটুখানি বলি এখানে। হ্যাঁ, ও বলেছেন একটা, আমি বলি এই মেয়েটি সম্পর্কে আমরা যখন খোঁজ খবর করতে শুরু করি, যারা ওর সঙ্গে পার্সোনালি মিশেছে সেই রকম লোকের সঙ্গে কথাবার্তা বলি, আমরা খুব ডিফারেন্ট দুটো, অলমোস্ট মানে যেমন একটা কি বলবো, মানে একটা বাইপোলার এন্টিটি দেখতে পাচ্ছি আমরা। যারা ওর পেশেন্ট ছিল, যারা হসপিটালে ওকে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখিয়েছে বা বাড়ির কাছে দেখিয়েছে, তারা ওকে ভগবান বলে মনে করে। ভীষণ, ইভেন যারা জুনিয়র ডাক্তার কখনো কখনো ওকে দেখিয়েছে, তারাও বলে যে দিদি ভীষণ পেশেন্ট ফ্রেন্ডলি ডাক্তার ছিল, অসম্ভব ধৈর্য, কখনো রেগে যেত না। এবং গরিব লোক হলে, এটা আমাকে বহু লোক বলেছে, মানে একটা ঘটনার কথা বলছে, সে বলে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, অন্য পিজিটি বলছে তোমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো কেন? বলছে না না না, আমরা এই দিদিকেই দেখাবো। এবার করতে করতে এক বৃদ্ধ ভদ্রমহিলা এসছে, তাকে জিজ্ঞেস করেছে মা তোমার কিন্তু এই ওষুধটা খেতে হবে, বলছে তুমি কিনতে পারবে তো? বলে যে ওষুধটা এখানে পাওয়া যাবে না। বলে না, এটা বাইরে থেকে কিনতে হবে, এখানে পাবে না। তা বলে পয়সা আছে তো? ভদ্রমহিলা পকেট থেকে বার করে বলেছে এই আমার আছে, আসল থেকে বার করে বলেছে এই আমার আছে।
ও তার দিকে খানিকক্ষণ তাকিয়ে সঙ্গে সঙ্গে মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে ফোন করলো, বলে তুই কোথায় আছিস, এখানে আয়। একটু পরে এসে তার কাছ থেকে স্যাম্পল নিয়ে দিয়ে দিল। এই কাজগুলো অজস্র লোকের সঙ্গে করেছে, বাহ, এর কোনো ব্যতিক্রম আমরা শুনিনি। এবং ও কোভিডের সময় ভীষণ ভালো কাজ করেছিল, তার জন্য অনেক অ্যাপ্রিসিয়েশন। তখনও পিএইচডি হয়নি, ও জাস্ট আর কি সেফ হোম গুলোতে কাজ করেছে আর কি। এইটা হচ্ছে ওর একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে ও যখন ওর জুনিয়রদের নিয়ে ডিল করছে, জুনিয়ররা ওর উপরে ভীষণ বিরক্ত, এখন বকাঝকা করে, কাজকর্ম নিয়ে সমালোচনা করে। ওর সহকর্মী জুনিয়রদের ওপিনিয়ন ওর ব্যাপারে ভীষণ খারাপ। এই দুটো সাইড। কাদের সঙ্গে আপনার কথা বলেছেন? ডিরেক্টলি কথা না বললেও এত সূত্র থেকে একই রকমের জিনিস আমরা শুনছি। এখন দেখুন, মরে যাওয়ার দেখুন, পর এখানে কেউ এসে তো এটা না, বলবে না আপনাকে। এটা একটা মানুষের মনস্তত্ত্ব। সেটা হচ্ছে যে এই চাপের তো একটা আউটলেট দরকার। বাড়িতে গিয়ে সে তো আর বাপ মায়ের উপর চাপ নির্গত করতে পারবে না। এটা একটা কারণ। সুতরাং আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজন যে একটা ভেন্টিলেট করতো গ্রিভান্স, সেটা একটা হতে পারে। হ্যাঁ। আরেকটা হচ্ছে জেনুইনলি শি ওয়াজ আনহ্যাপি উইথ দ্য এবিলিটি এন্ড দ্য পারফরমেন্স অফ দ্য জুনিয়র্স। বোথ আর পসিবল। আমার মনে হয় এটা একটা বড় কারণ। এবং ওর কিন্তু মানে বাড়িতে যেভাবে ও কথাবার্তা বলেছে, she was very unhappy with the performance of her VP also. এই ধরনের সব ঘটনা ঘটেছে আর কি। এবং ভিপির পারফরমেন্স জাজ করার ওকে দেখুন না, অন্য ভিপিদের সম্বন্ধে বলেছে তারা হাতে ধরে কাজ শেখান, ইনি আমাদের কোনো ক্লাস নেন না, এরকম বলেছে। এরকম আর কি। এবং একটা ঘটনা ঘটেছিল যেটা খুব ইম্পর্টেন্ট এখানে। একটি পেশেন্ট তার মানে খুব হতদরিদ্র পরিবার থেকে এসছে, তার সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট এসছে। 2-3 দিন তাকে ট্রিটমেন্ট করার পর ভিকটিম ঠিক করে যে পেশেন্টকে ছেড়ে দেওয়া হবে, কারণ একে হাসপাতালে রেখে আর ভালো কিছু করা যাবে না। তখন ওর ভিপি এসে ওকে বলে যে না, ওকে আরো 2-3 দিন রাখো, ওকে এই মেডিসিনটা দাও। সেই মেডিসিনটা দেওয়ার পরে ওর সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন ডেভেলপ করে, যেটাকে ডাক্তার পরিভাষায় স্টিফেন জনসন সিনড্রোম বলা হয়। এটা কোনো অন্যায় বা অপরাধ কিছু নয়, এটা ঘটতেই পারে। স্কিন টেস্ট করে দেবে তো? হ্যাঁ, সেই স্কিন টেস্টটা এখানে করা হয়। এবং তারপরে নাকি একটা মেডিকেল বোর্ড হয়, সেই মেডিকেল বোর্ডের মাথায় বসেছিল ওর ভিপি। এই আমাকে ওর মুখ থেকে যারা কাহিনীটা শুনেছে তারা আমাকে বলেছে। এবং সেই স্কিন টেস্ট না করার জন্য মূলত দোষারোপটা ওকেই করা হয়, বিকজ শি ওয়াজ দ্য পিজিটি হ্যান্ডলিং দ্য কেস। এইটা নিয়ে কিন্তু ওর একটা ভয়ঙ্কর রকম ট্রমা তৈরি হয়েছিল। হবেই। এবং মানে এটা যদি সেইভাবে করা হয়, এটা একটা মানে মেডিকেল ঘটনার অব্যবহিত আগে, বেশ কয়েক সপ্তাহ আগে। এবং এইটা নিয়ে কিন্তু অনেক ঝঞ্ঝাট হয়েছে বলে আমার ধারণা। এবং তার মানে এবং মানে এটা নিয়ে একটা ডিরেক্ট কনফ্রন্টেশন তৈরি হবে। একটা মানুষের জীবন, শুধু তাই নয়, মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। এবং তার থেকেও ভয় দেখানো হয়ে থাকে। না, তার থেকেও বড় কথা এটা হচ্ছে, নর্মালি যা হয় তার থেকে ভীষণ আলাদা। স্টুডেন্টরা আবার ওখানকার অন্য যারা জুনিয়র ডাক্তার তারা বলছে আমরা এটা কোনোদিন শুনিনি যে স্টিভেন জনসন সিনড্রোম হয়েছে বলে পিজিটিকে গালাগালি করা হয়েছে বোর্ডে ডেকে। বলে যে আমাদের দাদারা সিনিয়ররা সব সময় আমাদের গালাগালি করছে, কিন্তু যদি কোনো এনকোয়ারি বোর্ডের সামনে যাওয়া হয় ওই দাদারাই আমাদের বাঁচাবে। এটাই হচ্ছে আমাদের নর্ম, এটাই হচ্ছে আমাদের কালচার। বলে যে আমাদের গালাগালি দিয়ে ভূত ছাড়িয়ে দেবে দোষের জন্য, যাতে আমরা রিপিট না করি। কিন্তু যদি কোনো এনকোয়ারি বসে সেখানে আমাকে ওরাই বাঁচাবে। এখানে ভিপির ওকে বাঁচানোর কথা ছিল, সেটা হয়নি। বরং ভিপি সেই বোর্ডের মাথায় বসে ওকে তুলোধনা করেছেন। এইরকম খবরই ও বাড়িতে শুধু নয়, ওর আরো বন্ধু বান্ধবকে বলেছে। এগুলো সব মানে ওর যারা ঘনিষ্ঠ বন্ধু ছিল কয়েকজন, তাদের মুখ থেকে এটা আমরা শুনেছি জিনিসগুলো। এবং ব্যাপারটা সম্ভবত এমন একটা জায়গায় পৌঁছেছিল যে ওকে একদিক থেকে কর্নার করা হচ্ছে এবং ও সেটা না নিতে পেরে সম্ভবত ওর দিক থেকেও, যেহেতু ওর মানে আমি এবার এর মধ্যে আসছি যে তাহলে কি এটা হতে পারে যে ভিপি ওকে ডেলিভারিটি ফাঁসানোর জন্য এটা বলেছে? তাহলে তো ওর উচিত ছিল স্কিন টেস্টটা করানো, যদিও জানতো হোয়াট ইজ দিস মেডিসিন ফর। না, ওর এমনিতেই করার কথা আর কি, সেটা মানে দেয়ার ওয়াজ সাম সর্ট অফ এ ফল্ট, কিন্তু এতটা সিরিয়াস না যে তার জন্য এরকম একটা মানে ঘটনা ঘটবে। এই যে মানে আপনারা বলছেন বটে যে এটা হামেশাই হয়ে থাকে, কিন্তু ধরুন আমি একজন ডাক্তারকে আরেকজন, সে যেই হোক, একটা ওষুধ দিল,
সেই ওষুধের র্যামিফিকেশনটা কি ডাক্তারের জানার কথা, হুম। এবং জানা থাকলে না, তার সবসময় জানা থাকে না, মানে এই যে অ্যালার্জিক রিয়াকশন, এটা আনএক্সপেক্টেড একটা ডেভেলপমেন্ট হয় আর কি, সেই জন্য কিছু না, তবু একজনের এরকম ভাবে হয়ে গেল দ্যাট লেড টু ডেথ, হুম। তার মানে ইট সিভিয়ারলি অ্যালার্জিক। তো সেটা একটা তো গাফিলতির ব্যাপার আছে, দ্যাট হ্যাজ টু বি অ্যাডমিটেড। কিন্তু যেটা মজার কথা যেটা আপনারা বলছেন, সেটা হচ্ছে এইসব ক্ষেত্রে সাধারণত জুনিয়ররা ভুলটাল করলে সিনিয়ররা কাম টু দ্য রেস্কিউ হুম। ইফ দেয়ার ইজ এন এনকোয়ারি কনস্টিটিউটেড। এখানে দেখা গেল যিনি তাকে ওই ওষুধটা দিতে বললেন তিনি তাকে দায়ীও করলেন। সুতরাং এর থেকে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে দেয়ার ওয়াজ মানে ট্রিমেন্ডাস লেভেল অফ অ্যানিমোসিটি বিটুইন দ্য ভিপি and and the student, এবং that may have something to do with eventually what happened. এটা নিয়ে আমরা পরের এপিসোডে আসছি, আগামীকাল দেখতে পাবে।